আপনি যখন মানচিত্রে ইতালিকে দেখেন তখন কি আপনি মানচিত্রে তাকে লক্ষ্য করছেন? ইতালির ভিতরে লুকিয়ে আছে আরেকটি সম্পূর্ণ স্বাধীন দেশ, হ্যাঁ, যেই দেশটির নাম সান মারিনো। মাত্র কয়েক বর্গ কিলোমিটার জায়গা নিয়ে সান মারিনো এবং দেশটির চারিদিকে ঘিরে শক্তিশালী ইতালি। সান মারিনোকে দেখলে মনে হয় ইতালি চাইলে বহু আগেই দেশটিকে দখল করে নিতে পারত, কিন্তু কেন নেয়নি? বা কিভাবে সান মারিনো টিকে আছে স্বাধীনভাবে, সার্বভৌম এবং গর্বিত একটি রাষ্ট্র হিসাবে? কিন্তু প্রশ্ন হলো, ইতালির ভিতরে থেকেও সান মারিনো কিভাবে টিকে আছে? এই রহস্য ভালোভাবে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। সান মারিনোর ইতিহাস শুরু হয় 301 খ্রিস্টাব্দে একজন খ্রিস্টান পাথর শিল্পী যার নাম ছিল মারিনাস। রোমান সাম্রাজ্যের ধর্মীয় নির্যাতন থেকে বাঁচতে তিনি পালিয়ে এসে আশ্রয় নেন মাউন্টেন টাইটানো পাহাড়ে। সেখানে তিনি গড়ে তোলেন একটি ছোট্ট স্বশাসিত খ্রিস্টান সম্প্রদায়। ধীরে ধীরে সেই সম্প্রদায় রূপ নেয় আজকের সান মারিনো রাষ্ট্রে। ইউরোপের ইতিহাসের শত শত বছর পেরিয়ে যায় এবং এর মধ্যে যুদ্ধ এসেছে, সাম্রাজ্য উঠেছে পড়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ কখনো সান মারিনো জয় করতে পারেনি। কেন? এর পিছনে আছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমত, ভূগোল। সান মারিনো অবস্থিত একটি দুর্গম পাহাড়ের চূড়া। মধ্যযুগে পাহাড়ি দুর্গ মানেই ছিল প্রাকৃতিক প্রতিরক্ষা, যেখানে আক্রমণ করা ছিল অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনীতি ও কূটনীতি। সান মারিনো কখনো শক্তি প্রদর্শনের পথে হাঁটেনি, বরং তারা দক্ষ হয়ে উঠেছিল নিরপেক্ষ ও শান্ত থাকার কৌশলে। মধ্যযুগে অনেক শক্তিশালী রাজ্যই মনে করত এত ছোট একটি রাষ্ট্র জয় করার ঝামেলা নেওয়ার চেয়ে তাদের স্বাধীনভাবে থাকতে দেওয়াই ভালো। এমনকি ইতিহাসের অন্যতম শক্তিশালী নেতা নেপোলিয়ন বোনাপার্টও সান মারিনোর স্বাধীনতাকে সম্মান করেছিলেন। 1700 শতকের শেষের দিকে তিনি দেশটিকে দখল না করে সান মারিনোকে আরও কিছু জমি উপহার দিতে চেয়েছিলেন এবং সেই জমি সান মারিনো বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করে। এই একটি সিদ্ধান্তই বলে দেয় তারা কিভাবে টিকে থাকার রাজনীতি জানত। সময় গড়িয়ে আমরা পৌঁছে যাই 20 শতাব্দীতে এবং যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন এই সান মারিনো নিজেকে নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে ঘোষণা করে। যদিও যুদ্ধের ধাক্কা পুরোপুরি এড়ানো যায়নি, তবুও এই ছোট্ট দেশটি আশ্রয় দেয় হাজার হাজার শরণার্থীকে যারা ফ্যাসিবাদী ইতালি থেকে পালিয়ে এসেছিল। যুদ্ধ শেষে যখন ইতালি নতুন করে নিজেকে গড়ে তুলছিল, সান মারিনো তখন আলাদা হওয়ার কোনো চেষ্টাই করেনি, কারণ তারা তো বরাবরই আলাদা ছিল। এমনকি আপনি এটা জানলে অবাক হবেন যে আজকের দিনে সান মারিনোর কোনো স্থায়ী সেনাবাহিনী নেই। প্রতিরক্ষার ক্ষেত্রে তারা ইতালির উপর নির্ভরশীল, তবুও তারা ইতালির অংশ নয়। সান মারিনোর রয়েছে নিজস্ব সরকার, নিজস্ব পাসপোর্ট, নিজস্ব আইন, এমনকি নিজস্ব অলিম্পিক দলও। প্রতিরক্ষার ক্ষেত্রে তারা ইতালির উপর নির্ভরশীল, তবুও তারা ইতালির অংশ নয়। তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, তবুও ইউরো মুদ্রা ব্যবহার করে এবং নিজস্ব ইউরো কয়েনও তৈরি করে, যা আসল গ্রাহকদের কাছে ভীষণ জনপ্রিয়। ভাষা, সংস্কৃতি ও ব্যবসায়িক দিক থেকে ইতালির সঙ্গে তাদের গভীর সম্পর্ক রয়েছে। অনেক ক্ষেত্রেই তারা অবকাঠামো ও সেবা ভাগ করে নেয়, কিন্তু রাজনৈতিকভাবে সান মারিনো একটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র। তাহলে শেষ প্রশ্ন হচ্ছে, এত ছোট্ট একটি দেশ কিভাবে টিকে আছে? এর উত্তর খুব সহজ: শান্তি, বাস্তববাদ এবং ছোট্ট থাকার গর্ব নিয়ে। সান মারিনো কখনো নিজেকে হুমকি হিসাবে দাঁড় করায়নি, বরং সবসময় বন্ধুত্ব ও সম্মানের পথ বেছে নিয়েছে। আর ঠিক এই কারণেই ইতালির ভিতরে থেকেও আজ সান মারিনো টিকে আছে স্বাধীনভাবে গর্বের সঙ্গে। এই ইতিহাস আমাদের এটাই শিক্ষা দেয়, সবসময় শক্তি নয়, নম্র থেকেও অনেক কিছু করা যায়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।